পিআর পদ্ধতির দাবিতে 3 দিনের অভিন্ন কর্মসূচি দিল জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদে আগুন, থানায় গাড়ি ভাঙচুর, বাগেরহাটে হরতাল। তরুণরা সক্রিয় থাকলে দেশে কোনো সমস্যা থাকবে না বললেন প্রধান উপদেষ্টা। 12 জনকে ইউথ অ্যাওয়ার্ড প্রদান। এবং হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সাংবাদিক মাহমুদুর রহমান। আর 2-1 জন দেওয়ার পর শেষ হবে সাক্ষ্য গ্রহণ, জানালেন চিফ প্রসিকিউটর। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দুপুরে মগবাজার আলফালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত ঘোষিত কর্মসূচিগুলো হলো 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং 26 সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল। জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন দেশটির সেক্রেটারি, দলটির জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ও হামিদুর রহমান আজাদ সহ আরও অনেকেই। এদিকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন সহ 5 দাবিতে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা করেন। এ সময় দাবি আদায়ে আরেকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সোমবার এই কর্মসূচি ঘোষণা করে দলটি। এদিন একই দাবিতে 3 দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। আমরা যারা জুলাইতে জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছি, যারা বাচ্চাদের রক্ত ও জীবন। ফেব্রুয়ারি নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ভারতের বসে ষড়যন্ত্র করছে। সচিবালয়ে এখনও আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আমাদের রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে তারা, যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক বৃন্দ, সম্মানিত তত্ত্বাবধায়ক বৃন্দ, মুখে হাত দিয়ে বলেন, একটি বছরে কয়েকজন ছাড়া আওয়ামী লীগের দুঃশাসন যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে পেরেছে। এখনো সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মা। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও থানা নির্বাচন কমিশন অফিসে হামলা ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। এক পর্যায়ে থানা নির্বাচন কমিশন অফিসে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। সোমবার দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদে হামলা চালায় আন্দোলনকারীরা। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে থানা নির্বাচন কমিশনের অফিসেও বাধা দেয়া হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। দফায় দফায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। জনতার ধাওয়া খেয়ে মডেল মসজিদে পুলিশ সদস্যরা অবস্থান করতে দেখা গেছে। এছাড়া বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা করে ভাঙচুর চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে উপজেলা অফিসার্স ক্লাবে। বাগেরহাটে সংসদীয় আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে জেলা জুড়ে পালিত হচ্ছে 3 দিনের হরতাল কর্মসূচির
প্রথম দিন। এতে দূরপাল্লার পরিবহন ও ট্রাক ছাড়া 3 চাকার যানবাহন ও মোটরসাইকেল চলাচল করতে পারবে। সরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তবে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছে সম্মিলিত সংগ্রাম কমিটির আহ্বায়ক এম এ সালাম। গত জুলাই মাসের 30 তারিখে নির্বাচন কমিশন ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল, মোংলা নিয়ে গঠিত বাগেরহাট 3 আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয়। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে ওঠে। তাদের দাবি, যে কোনো মূল্যে বাগেরহাটে 4টি সংসদীয় আসন ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আসন ফিরে না দেয়া হবে, লাগাতার অবরোধ এবং হরতাল কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 12 তরুণকে ইউথ অ্যাওয়ার্ড প্রদান করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এবছর 5টি ভিন্ন ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তদের মধ্যে জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফ্রিদা খন্দকারও রয়েছেন। প্রধান উপদেষ্টা জানান, তরুণ স্বেচ্ছাসেবকরা নিষ্ঠা, সাহস, সৃজনশীলতা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে জাতি গঠনে অনন্য ভূমিকা রেখে চলেছে। তোমরা আরও সাহসী হও, আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো। সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। স্বাস্থ্য খাতে তোমাদের একটি ক্ষুদ্র উদ্যোগ হাজারো শিশুকে রোগমুক্ত রাখতে পারে। শিক্ষাক্ষেত্রে তোমাদের সামান্য প্রচেষ্টা দেশের শিক্ষার মানকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 2 জন জবানবন্দি দেবেন। এরপরই মামলার যুক্তি তর্ক শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান। এদিকে সকালে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ওয়ালি সিদ্দিকী রিপোর্ট করেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সোমবার সকালে ট্রাইব্যুনালে আসেন আওয়ামী লীগ আমলে নির্যাতিত হওয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণে উঠে আসে আওয়ামী লীগ আমলের গুম, খুন, ভিন্নমত দমনে নির্যাতন, পরপর 3টি অবৈধ নির্বাচনের তথ্য। তিনি শেখ হাসিনাকে সেনাবাহিনী বিদ্বেষী বলেও মন্তব্য করেন। তিনি আরও বলেন, 2013 সালে শাপলা চত্বরের গণহত্যার পুরস্কার হিসেবে বেনজির আহমেদকে আইজিপি, জিয়াউল আহসানকে মেজর জেনারেল ও আজিজ আহমেদকে সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছিল। মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারের উত্থান, সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল, বিরোধী মতকে দমন করতেন, কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন। বিগত আওয়ামী সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল। 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের রায় নির্ধারণ করা হয়েছিল পরিকল্পিতভাবে। আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন। বিগত সময়ে স্কাইপ কেলেঙ্কারির কথা তিনি বলেছেন, যে বিদেশ থেকে ডিকটেট করা হতো, পরামর্শ গ্রহণ করা হতো কিভাবে এখানে রায় প্রদান করা হবে, কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে। প্রসিকিউশনের সাথে জাজদের যে অনৈতিক আতাত, সেই প্রসঙ্গগুলো এখানে উঠেছে। এরপরে এই ট্রাইব্যুনালের যিনি বিচারক ছিলেন, তাকে এখান থেকে রায় দেওয়ার বিনিময়ে, অর্থাৎ রায় বলতে সরকারের ইচ্ছা অনুযায়ী রায় দেওয়ার বিনিময়ে তাকে সুপ্রিম কোর্টে বিচারক হিসাবে নিয়োগ করা, প্রমোশন দেয়া, এই যে পুরো বিষয়গুলো কিভাবে একটা ফ্যাসিবাদী রেজিম এরকম একটা দানবে পরিণত হয়েছিল, সেই বিষয়গুলো তিনি বলছেন। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 46 জন। দ্রুতই সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর নাহিদ ইসলাম। আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় প্রথম দিনে সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল 2। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টির কারণে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সকাল ৬টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২.১৮ সেন্টিমিটার, যা বিপদসীমার ৩ সেন্টিমিটার উপরে। বিষয়টি নিশ্চিত করেছেন পাওবোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী। পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার সকাল পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে ছিল। দুপুর থেকে তা বাড়তে থাকে। রাত ৯টার দিকে পানির স্তর বিপদসীমার মাত্র ৩ সেন্টিমিটার নিচে পৌঁছায়। ভোরে আরও পানি বৃদ্ধি পেয়ে তা বিপদসীমা অতিক্রম করে। এতে বাসিন্দারা গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। গত বছর ৫ আগস্টে পুলিশের লুট হওয়া অনেক অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। নারায়ণগঞ্জে লুট হওয়া ৪১টি অস্ত্রের এখনও হদিস মেলেনি। এসব অস্ত্র উদ্ধার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন জেলার রাজনীতিবিদ, সুশীল ও সমাজসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। গত বছর ৫ আগস্টের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন, সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানা, গোলাপদি তদন্ত কেন্দ্র ও কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে লুট হয় ১৫১টি অস্ত্র ও ৯,০২৫টি গুলি। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এখনও ৪১টি অস্ত্র ও প্রায় ৭,৫০০ গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। সুশীল সমাজ মনে করছে, এসব অস্ত্র হাত বদল হয়ে দুর্বৃত্তদের হাতে রয়ে গেলে এবং এই অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ঝুঁকি তৈরি করবে। বিভিন্ন থানাতে যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই লুটকৃত অস্ত্র অধিকাংশে তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিছু অস্ত্র যেটা এখনো বাকি আছে, সেটা শুধুমাত্র পুলিশের ইচ্ছা থাকলে সেটা তারা উদ্ধার করতে পারে, কারণ তারা জানে সেই অস্ত্রগুলো কার কাছে আছে। রাস্তাঘাটে, হাটঘাটে, মাঠঘাটে এখনই যে সন্ত্রাসের যে দূরত্ব, যে প্রভাব, এগুলো আমরা খুব নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা এটা আমরা খুব আতঙ্কে আছি। অস্ত্র বাইরে রাখা সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। যাদের কাছে অস্ত্র থাকবে তারা একটা চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করবে এবং সেটার মিসইউজ করার চেষ্টা করবে। অস্ত্রগুলো তো সাধারণ মানুষ লুট করে নেয়, লুট করেছে তারা ভয়ঙ্কর সন্ত্রাসী, এবং তারা এটা ব্যবহারও করেছে। আমরা দেখেছি এইসব অস্ত্র ব্যবহার হচ্ছে। তো আমি মনে করি এটা জননিরাপত্তার জন্য অনেক হুমকি এবং নির্বাচনের জন্য তো বটে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু লুটের অস্ত্রই নয়, সামনে নির্বাচনকে কেন্দ্র করে লাইসেন্সকৃত অস্ত্রও জমা দিতে বলা হয়েছে, যাতে নির্বাচনে সুন্দর পরিবেশ বজায় থাকে। যে সকল অবৈধ অস্ত্র আছে এগুলো উদ্ধারের জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, আমাদের কার্যক্রম চলছে। 2009 সালে পরবর্তী এবং 24 সালের অগাস্ট পর্যন্ত যে সকল অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল এবং ওই অস্ত্রগুলো জমা দেওয়ার জন্য সরকারের একটি নির্দেশনা ছিল। এখানে অনেক অস্ত্র তারা জমা দিয়েছে এবং যারা অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। তবে সংশ্লিষ্টরা মনে করছে, ভোটের আগে লুটের অস্ত্র উদ্ধারে শতভাগ সফলতা না আসলে আগামী নির্বাচনে দুর্বৃত্তরা ভোটের সুষ্ঠু পরিবেশে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাই লুটের অস্ত্র উদ্ধার সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টিতে নিয়ামক হিসাবে কাজ করবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। পিআর পদ্ধতির দাবিতে 3 দিনের অভিন্ন কর্মসূচি দিল জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বাগেরহাটে হরতাল, ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা পরিষদে আগুন, থানার গাড়ি ভাঙচুর। তরুণরা সক্রিয় থাকলে দেশে কোনো সমস্যা থাকবে না বললেন প্রধান উপদেষ্টা। 12 জনকে ইউথ অ্যাওয়ার্ড প্রদান। এবং হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সাংবাদিক মাহমুদুর রহমান। আর 2-1 জন দেওয়ার পর শেষ হবে সাক্ষ্য গ্রহণ, জানালেন চিফ প্রসিকিউটর। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।